बन्धूककुसुमाभासां पञ्चमुण्डाधिवासिनीं स्फुरच्चन्द्रकलारत्नमुकुटां मुण्डमालिनीं त्रिनेत्रां रक्तवसनां पीनोन्नतघटस्तनीं पुस्तकञ्चाक्षमालां च वरं चाभयकङ्क्रमात् दधतीं संस्मरेन्नित्यम् उत्तराम्नायमानिताम्। उत्तराम्नायेर অধীশ্বরী যিনি, বন্দুক পুষ্পের মতো যার গাত্রবর্ণ, পঞ্চমুণ্ডের আসনের ওপর যিনি উপবিষ্টা, সেই দেবী চণ্ডিকার স্মরণ করেই প্রত্যেকটা বাঙালি তান্ত্রিক, পুরোহিত, স্মার্ত, সাধক, মন্ত্রী সেই কোন আদিকাল থেকে শ্রী শ্রী সপ্তশতী চণ্ডীর অধ্যয়ন করে আসছেন, তার পাঠ করে আসছেন। এই পাঠের প্রসঙ্গেই আমরা যে শৃঙ্খলাটি শুরু করেছি শ্রী শ্রী সপ্তশতী চণ্ডীর জন্মস্থান হিসেবে, মেধস আশ্রমের গাথা হিসেবে, আজকের দিনে সেই গাথায় প্রবেশ করার আগে খুব অবভিয়াসলি আমাদের দর্শক বন্ধুদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেকটা ভিডিওর সাথে আপনারা অনেক বেশি করে আমাদের সংযোগ করছেন, আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন, আমাদের ওপর আপনারা নিজেদের আস্থা রেখেছেন যে না, এদের দিয়ে কাজ হতে পারে, তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে আসুন, আমরা আছি। দেবী যতদূর সাধ্য করিয়ে নেবেন আমরা করব, নিশ্চয়ই করব, এবং দেবীর সেবা মনে করেই করব। আপনাদের যে কোনো রকম সমস্যা, প্যারানর্মাল, অ্যাস্ট্রোলজিক্যাল, পাস্ট লাইফ রিগ্রেশন রিলেটেড, আমাদের সাথে সংযুক্ত হন। উই হ্যাভ এ ডেডিকেটেড টিম জাস্ট ওয়েটিং ফর ইউ। আপনারা সংযুক্ত হচ্ছেন, আপনারা ভবিষ্যতে আরও আমাদেরকে এইভাবে আস্থা রাখুন। এখনও পর্যন্ত উই হ্যাভ সাকসেসফুলি হ্যান্ডেলড ওভার 280 কেসেস অ্যান্ড কাউন্টিং। আমাদের সাথে সংযুক্ত হওয়ার লিঙ্ক, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার পার্সোনাল মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সংযুক্ত হন। ফিরে আসি আমাদের প্রসঙ্গে। আজকে সকালবেলায় একটু হঠাৎ করে শুনলে পরে যেটা নিয়ে পরে শুরু করব, একটু আনরিলেটেড মনে হতে পারে, বাট আনরিলেটেড নয়, আই প্রমিস। বিষয়টা কি, আজকে সকালে আমার কলেজের একজন জুনিয়র, আমার একদমই ভ্রাতৃপ্রতিম প্রদ্যুম্ন, একটি পোস্ট ফেসবুকে শেয়ার করেছে। ফেসবুকে সেই শেয়ারটার কারণটা একদম টোটাল ডিফারেন্ট, কিন্তু লেখাটা আমার খুব প্রাসঙ্গিক মনে হলো। একটু পড়ছি লেখাটা, একটু ধৈর্য ধরে শুনুন, আপনাদের সবার ভাল লাগবে এবং আপনারা রিলেট করতে পারবেন অনেকেই। লেখাটা লিখছেন শুভম সরকার বলে একজন ভদ্রলোক। তিনি 2020 সালে পোস্টটা করেছিলেন। পোস্টটা এইভাবে হচ্ছে যে, ধরুন জুন মাস, মাথার ওপরে মধ্যাহ্নের সূর্য, সল্ট লেকের বহুখ্যাত সেক্টর 5 থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছেন আপনি, হাতে একটা ফাইল, তাতে আপনার একাডেমিক রেকর্ডের স্মৃতি বহন করা কিছু কাগজ। এবারের ইন্টারভিউতেও চাকরিটা হলো না। কানের কাছে বাজছে নচিকেতার গান, ডিগ্রির ভাড়ারেতে তবু কিছু মাল আছে, পকেটের ভাড়ারটা শূন্য। অন্য দেশের সরকার হলে এতগুলো ইন্টারভিউতে বসার জন্য হয়তো আপনাকে গিনেস বুক বসিয়ে দিত, অথবা লজ্জা পেয়ে এমনিই চাকরি দিয়ে দিত। কিন্তু তৃতীয় বিশ্বের এই দেশে সেসবের আশা না করে আপনি ইন্টারভিউ দিয়েই চলেছেন এবং ফেল করেই চলেছেন। মাঝে মাঝে রেগে গিয়ে বোর্ডের মধ্যেই বলতে ইচ্ছে করে, मैं कागज नहीं दिखाऊंगी। পেটে চিনচিন খিদে, তবু পাইস হোটেলে এক হাতা এক্সট্রা ভাত নেওয়ার আগে
অথবা ছেঁড়া জুতোটার বদলে একজোড়া নতুন কিনতে আপনার ভয় হয়। মনে পড়ে বাবার অসুখের কথা, বাড়িতে অবিবাহিত বোন, ভাইয়ের কোচিংয়ের ফিজ, এ মাসের নতুন টিউশনি কটা আসবে। হঠাৎ মায়ের ফোন বেজে ওঠে, শোন, বাবার কাশির দমকাটা বেড়েছে, ওষুধটা নিয়ে আসিস। আপনি হাত হঠাৎ করে দৃঢ় করে ফেলেন। আপনার চোয়াল আর মেরুদণ্ড হঠাৎ করে রিজু হয়ে যায় কোন জাদুর স্পর্শে। আপনি ভাবেন, লড়াইয়ে যখন নেমেছি, হাল ছাড়ব না, বাঁচতে হবে, লড়তে হবে, এই দুনিয়াকে শেষ অবধি দেখে নিতে হবে, সব কটা বাউন্সারের জবাব দিতে হবে। আপনি মন দিয়ে পরের কর্মখালির বিজ্ঞাপনটা দেখতে ব্যস্ত হয়ে যান। আপনি কি এমনটাই ভাবেন? অথবা ধরুন আগামীকাল WBCS এর ইন্টারভিউ, কিন্তু আপনি ভাবছেন অন্য কথা, আজ বিকেলে আসা ফোনটার কথা, সেই মিষ্টি গলা যেটা শুনলে একদিন আপনার বুকের মধ্যে রক্ত ছলকে উঠত। শোনো, আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়, কতদিন বাড়িতে ঠেকিয়ে রাখবো? আমাকে দেখতে আসছে বর প্রফেসর, খুব শিগগিরই পোস্ট ডক্টরাল রিসার্চ করতে বিদেশে যাবে, আমি আর না করতে পারবো না, ভালো থেকো। আপনি সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন, ভাবছেন পাওয়া না পাওয়ার হিসেব এখানেই মিটিয়ে দেবেন কিনা। হঠাৎ আপনার হুঁশ ফিরে আপনার মায়ের ডাকে, নেমন্তন্ন এসেছে বুঝলি, ভাবছি আমার এই শাড়িটাই গিফট করে দেবো, আমি বহুদিন এসব পরি না, আমাকে মানায়ও না, ফেলে রেখে কি হবে। আপনি জানেন ওই শাড়িটা আপনার মায়ের বড্ড প্রিয় বলেই আলমারিতে রাখা ছিল, কিন্তু কি নির্দ্বিধায় মা সেটা দিয়ে দেওয়ার কথা বলছেন, যাতে গিফট কিনতে বাড়তি খরচা না হয় এই টানাটানির সংসারে। আপনার চোয়ালটা আবার হঠাৎ করে শক্ত হয়ে যায়। ফোনটার কথা ভুলে আপনার চোখ দুটি আবার লুসেন্টের বইতে নিমগ্ন হয়ে পড়ে। ব্যাকগ্রাউন্ডে কোথায় সলিল চৌধুরীর সুরে শ্যামল মিত্র গাইতে থাকেন, যাক যা গেছে তা যাক। অথবা SBI পিওর মেন্সে তৃতীয়বার ফেল করে আপনি বাড়ি ঢুকছেন। এমন সময় পাড়ার সার্বজনীন কাকুর সাথে দেখা, মুচকি হেসে জিজ্ঞাসা, কি এবারেও হলো না? আগেই বলেছিলাম ওসব পেতে ট্যালেন্ট লাগে, সাধারণ ছেলেপুলের কম্য নয়। কতবার বলেছি সামনের অ্যাপার্টমেন্টে সিকিউরিটি গার্ড নিচ্ছে, মাসে 10,000 টাকা, খাওয়া ফ্রি, তা শুনবে না, সেই এক জেদ। এইভাবে হাতের লক্ষ্মী পায়ে ঠেলা কি ঠিক হচ্ছে? বলিহারি যায় বাপু। আপনার কান ঝাঁঝা করে ওঠে, কিন্তু সেটাকে এক নিমেষে ঠান্ডা করে আপনি সামান্য হেসে পাল্টা জিজ্ঞাসা করলেন, ভেবে দেখবো কাকু, তা আপনার ছেলে শুনলাম এবারেও HSE ফেল করেছে। একটু দেখুন, পড়াশোনায় এত ঢিলে দেওয়া ঠিক নয়, যতই বাপের পয়সা থাকুক। এক নিমেষে কালো হয়ে যাওয়া কাকুর মুখ দেখার অপেক্ষা না করেই আপনি বাড়িতে ঢুকতে থাকেন। হাতে একটা কর্মক্ষেত্র, নতুন কি কি ভ্যাকেন্সি এলো দেখতে হবে, লড়তে হবে, ফাইট কোনি ফাইট। পাঠক, এগুলোর বা এরকমই পরিস্থিতিতে আপনি পড়েছেন, কিন্তু এভাবেই হাল না ছেড়ে দেওয়া, দেওয়ালে পিঠ ঠেকা অবস্থায় এখনও লড়াই করে যাচ্ছেন। আপনি কি একটা পিংপং বলের মতো, যাকে যত জোরেই মাটিতে পুশ করা হোক না কেন সে তার চেয়েও জোরে বাউন্স ব্যাক করে? তাহলে অভিনন্দন, আপনিও একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এরপরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মদিন উপলক্ষে এই পোস্টটা করা হয়েছিল। তো এইভাবে চয়ন মুখার্জি বলে একজন ভদ্রলোক খুব সুন্দর লেখাটা লিখেছেন, খুব সুন্দর, এটার মধ্যে একটা সাহিত্যিক ব্যঞ্জনা রয়েছে। পোস্টটা পড়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেল, যে এইরকম পরিস্থিতিতে যারা দিনের পর দিন লড়াই করে চলেছেন, তাদের গতি কি? তারা কোথায় যাবেন? আজকে এই যে আমি, ধরুন যে আমাকে জগদম্বিকা একটা জায়গাতে স্থির রেখেছেন, একটা কলেজে আমি পড়াচ্ছি, রোজ সকাল হলে পরে সেখানে পড়াতে যাচ্ছি, ছেলেপুলেদের ক্লাস নিচ্ছি, সন্ধেবেলায় এসে আপনাদের জন্য এরকম অন্ধকারের জগতের সমস্ত তথ্য তুলে ধরছি। কিন্তু যারা এই লড়াইটার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের কাছে আমার এই ভিডিওগুলোর কোনো ভ্যালু নেই।
যারা প্রত্যেক দিন গ্রাসাচ্ছাদনের একটা তীব্র জীবনযাত্রার লড়াই নিয়ে পরে বেঁচে উঠছেন, তাদের কাছে অন্ধকার জগতই কি, আলোর জগতই কি, তাদের কাছে মন্ত্রমার্গই কি, উপাসনা মার্গই কি, কর্মকাণ্ডই কি, তাদের কাছে উচ্চ আদর্শ কি, বেদান্ত আদর্শ কি, তন্ত্র কি, আগমোক্ত উপায় কি, এই সমস্ত কিছু নিরর্থক মনে হয়। তাদের কাছে মনে হয় যে এক্ষুনি চাই, আমার কিছু একটা এক্ষুনি চাই। এভাবে হয় না। পোস্টটা পড়লাম, পড়ার পরে যখন জিনিসটা নিয়ে একটু ভাবতে শুরু করলাম, তখন কয়েকটা জিনিস এলো মাথায়, যে সত্যি কি ম্যাটারটা এরকমই? সত্যি কি মানুষ এইভাবেই বিনা দোষে বিনা অপরাধে দিনের পর দিন দারিদ্র্যের রিজেকশনের মুখের মধ্যে দিয়ে পড়ে একটা খুব অসম্ভব একটা তীব্র যন্ত্রণার মধ্যে দিয়ে পেরোচ্ছে? একটু ভেবে দেখলাম, একটু কঠিন কথা বলবো, প্লিজ কমেন্ট বক্সে আমাকে গালাগাল করবেন না। এরকম আমি বহু মানুষকে দেখেছি, আমার সাথে তারা কলেজে পড়তো। আমার বহু ছাত্রকে দেখেছি। আমি আজকে কম করে হলেও দীর্ঘ 7 থেকে 8 বছর কলেজে পড়াচ্ছি, স্টুডেন্টদের পড়াচ্ছি। 7টা ব্যাচ বেরিয়েছে আমার হাতে। তাদের মধ্যে অনেকে ব্রিলিয়েন্ট জায়গাতে পোস্টেড আছে। আই এম প্রাউড অফ দেম। আই এম ভেরি প্রাউড অফ মাই স্টুডেন্টস। কেউ যদি দেখছিস তাহলে পরে তোদেরকে বলছি। কিন্তু এদের মধ্যেও প্রত্যেকটা ব্যাচে কিছু ছেলে থাকে, কিছু এরকম বারবার এদেরকে ফেস করতে হয়। আমি যখন কলেজে পড়তাম তখনও ছিল, আমি যখন কলেজে পড়াচ্ছি তখনও আছে, আর এখন তো আরো বেশি করে বেড়েছে। এই ছাত্ররা ছাত্র অবস্থায় অধ্যয়নকে, স্কিল ডেভেলপমেন্টকে কোনোদিন সিরিয়াসলি নেয়নি। যখন এদের প্রস্তুত হওয়ার সময় ছিল তখন এরা প্রস্তুত হয়নি। হ্যাঁ, অবশ্যই সবাই নয়, সবাই নয়, তবে অনেকগুলো কেস আমি নিজের চোখে দেখে বলছি। এগুলো যারা আমার মতো এরকম টিচিং প্রফেশনে যুক্ত আছেন তারা আমার কথাটার সঙ্গে একমত হবেন। এরা ক্লাসে আসে না, এরা ক্লাসে পড়া কিচ্ছু শোনে না, ক্লাসকে ডিস্টার্ব করে। যদিও চট করে আমার পার্সোনালি আমার ক্লাসে এরকম ইনস্ট্যান্স খুবই কম তৈরি হয়, বাট থাকে। এরা কোনো প্রজেক্ট রেডি করে না। এদেরকে বারবার বলা হয় যে চাকরির জন্য স্কিল লাগে, তোমাকে লাইফে দাঁড়ানোর জন্য স্কিল লাগে। গত 2 মাসে 8খানা কেস এসছে আমার কাছে। প্রত্যেকটা কেস একজন এইচএস দেবে এরকম একজন ক্যান্ডিডেটের পেরেন্টস। আমার নিজের ফ্যামিলিতে এরকম ক্যান্ডিডেট আছে। এরা এইচএস দেওয়ার সময়তে এদের কি মাথায় মনে হয়, কি এদের বুদ্ধি চাপে, এরা বলে আমরা ফার্দার আর পড়বো না, আমরা ইমিডিয়েট টাকা রোজগারের জন্য মনোনিবেশ করব। আচ্ছা ঠিক আছে, করবি তো কি করবি বাবা? আমরা শেয়ার মার্কেটে টাকা লাগাবো। আচ্ছা, খুব ভালো কথা, কিন্তু তার জন্য একটা ডিগ্রি লাগে। শেয়ার মার্কেটে ডাইরেক্টলি টাকা লাগানোর জন্য ডিগ্রি হয়তো লাগে না, বাট শেয়ার মার্কেট কিভাবে কাজ করে, স্টক এক্সচেঞ্জ কিভাবে কাজ করে, দ্যাট ইজ পিওরলি ডেটা অ্যানালিটিক্সের কাজ। এরা সেগুলো শিখবে না, এদের কি গতি হবে? আমরা যারা টিচিং প্রফেশনে যুক্ত আছি, সংযুক্ত আছি, আমরা প্রত্যেক দিন চিন্তিত থাকি আমাদের এই রকম ছাত্রদের জন্য। কে জানে, আমি আবার বলছি, হয়তো সব ক্ষেত্রে এটা নয়, কিন্তু এইরকম কেসেসও আছে। বারবার আমি বলছি যে এরকম কেসেস আছে, প্রচুর এরকম স্টুডেন্ট আছে, এরা করে না। আমরা লেগে থাকি কনস্ট্যান্টলি, বাই নেম প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা চিনি, এদের পেছনে আমরা লেগে থাকি, আমরা কল করে করে এদের আপডেট নিই। তারপরে এদের এরকম গতি যখন হয় তখন আমাদের কষ্ট হয় যে 3 বছর ধরে তো এরা আমাদেরই আন্ডারে ছিল, কি করলাম আমরা? আমরা পারি না।
এবং যদিও এইখানে সেই ছাত্রের অসম্ভব একটা নেগলিজেন্সি কাজ করে, কষ্টটা আমাদের হয়, কষ্টটা অ্যাবসলিউটলি আমাদের হয় যে আমরা পারলাম না। আমাদের ক্ষমতা ছিল, আমরা ওকে প্রপারলি ট্রেন করে একটা প্রপার জায়গাতে একটা ভালো স্যালারি, চাকরি দরকার তো বাবা, তোর বিশাল কিছু তো দরকার নেই, একটা তো চাকরি দরকার, তার জন্য স্কিল লাগে। যারা রিসার্চের জন্য যায়, যারা ফার্দার স্টাডির জন্য যায়, মাস্টার ডিগ্রির জন্য যায়, তারপর ডক্টরাল ডিগ্রির জন্য যায়, তারা এমনিতেই সিরিয়াস, তাদের লাইফটা তাদের সামনে ছকা আছে। কিন্তু যাদের ছকা নেই তাদের কি হয়? তাদের এরকম অবস্থা হয়। যখন বাঁধ ভেঙে জল ঢুকে গেছে, তখন আর বাঁধ দেওয়ার চেষ্টা করে কোনো লাভ আছে? তখন এরা আফসোস করে। তখন আমাদের কাছে কলগুলো আসে যে স্যার, যখন আপনি ক্লাসে করিয়েছিলেন তখন মন দিয়ে একটু ক্লাসগুলো করলে ভালো হতো। তখন আমাদের উপর দিয়ে কি পেরোবে ভাবুন। সমাজের এমন একটা প্রফেশনে জগদম্বা আমাদের রেখেছেন যেখানে আমাদেরকে মানুষের জীবন তৈরি করতে হয়। ব্রাহ্মণের কর্ম যজনম যাজনম অধ্যয়নম অধ্যাপনম। আমার শ্রী গুরু মহারাজ একটা অ্যাড করতেন, অবধূতত্বম। সে অনেক দূরের মনে হয় না, সুদূর পরাহত হয়ে যায় না? তো এই জায়গাগুলো, বেস জায়গাগুলোকে সিকিওর না করলে পরে কোথায় উন্নত তত্ত্ব, কোথায় উন্নত চিন্তা? আর প্রত্যেকটা স্টুডেন্টের ফাইনাল ইয়ারে এই চিন্তাটাই মাথায় ঢোকে যে হোয়াটস নেক্সট। সেই রকম একটা অসম্ভব টার্বুলেন্ট টাইমে যখন জীবনের ডিসিশন নিতে হবে, নির্ণয় নিতে হবে, এরপরে কি, সেই তীব্র প্রেশারের মধ্যে আমার সামনে একটা রাস্তা খুলে গেছিল 2014 সালে মেধস আশ্রমের। আমি বলে বোঝাতে পারবো না আপনাদের যে কতখানি ব্যক্তিগত দোটানার মধ্যে থেকে জাস্ট নিজের মধ্যে আই ওয়াজ জাস্ট টিয়ারিং অ্যাপার্ট। যে একদিকে সোনার খনি, মানে ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞানের খনি একদিকে, মেধস আশ্রম, এখান থেকে সপ্তশতী চণ্ডীর উদ্ভব হয়েছে, আর একদিকে জীবন। কি করবো এরপর? হোয়াটস নেক্সট? এই রকম অবস্থায় কিচ্ছু না ভেবে, তাও বহু সময় অতিবাহিত করা হয়েছিল এই মেধস আশ্রমের অথেন্টিসিটি খোঁজার জন্য। উই ডেভেলপড আ প্রোগ্রাম আমাদের ল্যাবে। আমাদের স্যাররা মনে করতেন যে ছেলেগুলো বিশাল সিরিয়াস হয়ে গেছে, রাত দিন ল্যাবে বসে আছে। আমরা ল্যাবে একটা প্রোগ্রাম জেনারেট করছিলাম যেটাতে একটা এআই এর ফর্মুলা ইউজ করে, রিগ্রেশন কার্ভ জেনারেট করে, যে কোনো একটা একটা ভৌগোলিক ক্ষেত্রের ভূমিরূপ মোটামুটি 5000-8000 বছর আগে কীরকম ছিল সেটার একটা প্রেডিকশন জেনারেট করা যায়। আমরা 76% পর্যন্ত অ্যাকিউরেসি জেনারেট করতে পেরেছিলাম। কমপ্লিটলি অ্যাকিউরেট তৈরি করা কারোর পক্ষে সম্ভব নয়, তখন তো আমাদের পক্ষে সম্ভব ছিলই না, উই ওয়ার জাস্ট বিটেক গ্র্যাজুয়েটস। সেইখান থেকে যে তথ্যগুলো আমাদের কাছে উঠে এলো যে হ্যাঁ, এই হচ্ছে সেই মেধস আশ্রম, বর্ধমানের কাঁকসা না মলান দিঘির কাছে জঙ্গলের মধ্যে এই হচ্ছে সেই মেধস আশ্রম, যেখানে সপ্তশতী চণ্ডীতে আমরা পড়ছি, আমরা যেখানে অধ্যয়ন করছি। ততো মৃগয়া ব্যাজেন হৃত স্বাম্যস্য ভূপতিঃ একাকী হয়মারোহ্য জগাম গহনং বনম। কোন গহন বনে তিনি গেলেন? এই গহন বনে। সেখানে তিনি গিয়ে কি দেখছেন? স তত্রাশ্রমমদ্রাক্ষীত
द्विजवर्यस्य मेधसः प्रशांत स्वापदाकीर्णं मुनि शिष्योपशोभितं तस्थौ कंचित् सकालञ्च मुनिना तेन सत्कृतः इतश्चेतश्च विचरन्स्तस्मिन् मुनिवराश्रमे सोचिन्तयत्तदा तत्त्व ममत्वाकृष्टमानसः मत्पूर्वैः पालितं पूर्वं मया हीनं पुरं हि तत्। কিভাবে কানেক্ট করছিলাম আমরা যে এই আশ্রমে যখন মহারাজা সুরথ প্রবেশ করছেন তখন উনি ওনার অতীত নিয়ে চিন্তিত। আমরা যখন প্রবেশ করছি আমাদের অতীত অন্ধকার, আমাদের পেছনে কিচ্ছু নেই, আমাদের সামনেটা অন্ধকার, আমরা ভবিষ্যতের চিন্তা নিয়ে প্রবেশ করছি মেধস আশ্রমে। ডেটা রেজাল্ট দিচ্ছে যে এই ভূমিরূপ মেধস আশ্রমের ভূমিরূপ। মার্কণ্ডেয় পুরাণে বর্ণিত, শ্রীমদ্ দেবী ভাগবতমে বর্ণিত যে ভূমিরূপের কথা সেটা এটাই। পৌঁছে গেলাম আমরা দেবীর দর্শনে, খুঁজে বার করতে সেই মেধা ঋষির তপঃ পবিত্র তপস্থলী, যে ভূমিতে সপ্তশতী চণ্ডীর জন্ম, যে ক্ষেত্রে সর্বপ্রথম পৃথিবীর বুকে ভগবতী দুর্গার আরাধনা করেছিলেন সুরথ আর সমাধি। যেদিন ঠিক করলাম যে আজকে মেধস আশ্রম যাব, সেই দিন আমি ভেবেছিলাম যে কে জানে কেমন অবস্থা থাকবে, ভেতরে আমাকে বসতে দেবেও কি না। তো ঠিক আছে, ওটা তো মেধস আশ্রম, ওর বাইরেই যেখানে মেধস আশ্রম দূর থেকে দেখা যায় এরকম জঙ্গল, তো ফাঁকা জঙ্গল, কোথাও একটা বসে পড়বো, দিয়ে সপ্তশতী চণ্ডী পাঠ করব। শুধু চণ্ডীটা স্তবের মতো পাঠ করব। ওখানে ডেটা প্রমাণ দিচ্ছে যে এই ভূমিই মেধস আশ্রম। এটা নিয়ে পরে খুব বেশি চিৎকার চেঁচামেচি করার কোনো প্রয়োজন নেই। কোনো শব্দ না করে চুপচাপ যাই, গিয়ে নিয়ে চুপচাপ পাঠ করে চলে আসি যে মা দেখে নিও, মা রক্ষা করো, তোমারই শরণাগত আমরা। যখন আমরা চিনিও না যে এখানে মেধস আশ্রম, তখন থেকে শরণাগত, কৃপা করো মা। গিয়ে পৌঁছলাম বিশাল আশ্রম, একটি অতি প্রাচীন অশ্বত্থ বৃক্ষের নিচে একটি দুর্গা মণ্ডপ, তার পাশে সপ্তশতীর ত্রিচরিত্রের উত্তর চরিত্র নায়িকা দেবী মহাসরস্বতীর মন্দির, দেবী সিংহবাহনা। তার থেকে একটু দূরে দেবী মহালক্ষ্মী দ্বিতীয় চরিত্র মধ্যম চরিত্রের নায়িকা শ্রীমান মহালক্ষ্মী। আরও একটু দূরে একটি বিল্ল বৃক্ষের নিচে, যেখান থেকে অরণ্যে প্রবেশের, গভীর অরণ্যে প্রবেশের একটি পথ ঢুকে যাচ্ছে, সেখানে প্রতিষ্ঠিত দেবী দশবক্ত্রা মহাকালিকা প্রথম চরিত্র নায়িকা। গিয়ে সব জায়গায় প্রণাম করে আমি আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি। একটা ঝোলা নিয়ে গেছি, তার মধ্যে ব্যাসাসন আছে, তার মধ্যে সপ্তশতী চণ্ডী আছে, আর একটি আচমনি আছে। যে কমপ্লিট পূর্ণাঙ্গ পুজো তো করতে পারবো না, আর তীর্থক্ষেত্রে আসন ব্যবহার করতে নেই, তাহলে তীর্থ ত্যাগ হয়ে যায়। এ তো মহাতীর্থ, তাহলে আসনের কোনো প্রয়োজন নেই, মাটিতেই বসবো, একটু আচমন করব, ব্যাসাসনটা সেট করব, ওপরে সপ্তশতী চণ্ডীরকে পাঠ শুরু করব। দেখা হলো যোগী বাবার সাথে। ওই আশ্রমটি রক্ষণাবেক্ষণ করেন এবং 1992 সালে উনি এই আশ্রমটি একটি ঢিপির মধ্যে থেকে খুঁজে বার করেছেন এবং স্বপ্নে দৃষ্ট হয়েছেন এই মেধস আশ্রমের মাহাত্ম্য। দেবী বা কোনো দৈব শক্তি ওনাকে এই ইঙ্গিত দিয়েছে, নির্দেশ দিয়েছে যে এইখানেই রচিত হয়েছিল সপ্তশতী চণ্ডী মহাস্তোত্র। তিনি বললেন, কে তুমি, কোথা থেকে এসছো?
আমি বলি বাঁকুড়াতে পড়ি, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আমি দেখলাম এখানে মেধোশাশ্রম আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই মেধোশাশ্রম, এখানেই সপ্তশতী চণ্ডী রচনা হয়েছে। তুমি জানো সপ্তশতী চণ্ডী? আমি বলি হ্যাঁ জানি, আমার ব্যাগে আছে। আচ্ছা, এইখানেই লেখা হয়েছে। তা তুমি ব্যাগে চণ্ডী নিয়ে ঘুরছো কেন বাবা? আমি বলি যে আমি না ওই মানে বাইরে ওই জঙ্গলের মধ্যে ওখানে বসে একটু মায়ের সপ্তশতী চণ্ডী পাঠ করবো, দিয়ে আমি চলে যাব। অভাবনীয়ভাবে সেই সাধু আমাকে বললেন, সে কি, তুমি মায়ের দুয়ারে এসে জঙ্গলে বসে মায়ের চণ্ডী পাঠ করবে, মায়ের মাহাত্ম্য পাঠ করবে? আরে এইখানে বসো। উনি নির্দেশ করছেন দেবী মহালক্ষ্মীর মন্দিরের দিকে। মধ্যম চরিত্র নায়িকা যিনি, আগ্নেয় আমনায় নায়িকা। আমি বলি মায়ের মন্দিরে? আমি ঠিক আছে, আমি মায়ের মন্দিরের বাইরে বসছি। সাধু বলে আরে বাইরে বসছো কেন, ভেতরে বসো। কাঙাল শাকের ক্ষেত পেল। দেবীর গর্ভগৃহে সেই সাধু আমাকে আসন করে দিলেন দেবীর পূর্ণাঙ্গ চণ্ডী পাঠ করার জন্য। আমি আমার আচমনি বার করলাম ঝোলা থেকে, ব্যাসাসন বার করলাম, দেবীর মহাগ্রন্থটি রক্ষা করলাম। যখন সাজিয়ে বসেছি, ধুতি টুতি পড়ছি, তখন সাধু বলছেন যে বাবা, চণ্ডী পাঠ করতে তো আরো অনেক কিছু লাগে, তুমি শুধু এই আচমনিতে জল নিয়ে বসে পড়ছো যে? আমি বলছি যে মহারাজ, আমি তো জানতাম না যে আমি মায়ের গর্ভগৃহে বসে পাঠ করার সৌভাগ্য লাভ করব, তো আমি আর কিছু আনিনি। সাধু বললেন দাঁড়াও এখানে। উনি ওনার ভাঁড়ারে গেলেন, একটি থালাতে সাজিয়ে আতপ চাল, অষ্টগন্ধা, কুমকুম, কিছু বেলপাতা, একটু ফুল, এই সমস্ত কিছু আমাকে জোগাড় করে এনে দিলেন। আর এনে দিলেন একটি ঘণ্টা। বললেন চণ্ডীর প্রত্যেকটি অধ্যায় সম্পূর্ণ হওয়ার পর ঘণ্টা বাদন করতে হয়। বলি হ্যাঁ জানি, কিন্তু আমি কিছু বয়ে আনিনি। আচ্ছা এই তো আমি দিচ্ছি, তুমি করো। মানে অসম্ভব ইমোশনাল লাগছিল দ্যাট মোমেন্ট। আমার এখনো ভাবতে গেলে পরে ব্যাপারটা অনেকটা ইমোশনাল হয়ে যায়। এই মানুষটাকে উনি চেনেন না। ওই মাটিটা আমি প্রথম যাচ্ছি, কয়েকদিন আগে রাত্রিবেলায় ওইখানে আমরা এক্সপিরিয়েন্স করতে গেছি, ভৌতিক অভিজ্ঞতা পেয়েছি, দেবী মহাডামরীর সাক্ষাৎ প্রকাশ দেখেছি, চিনতে পারিনি। ওখানে গিয়ে দেবী শ্যামরূপাকে প্রণাম করে ফিরে চলে এসেছি, মেধোশাশ্রমের দিকে ঘুরেও তাকাইনি। প্রথমবার গেলাম, মেধোশাশ্রম যেন দুহাত খুলে স্বাগত জানালো, অ্যাকসেপ্ট করলো। আমার মা বাবা সৌভাগ্যবান, আমার পিতৃপুরুষ সৌভাগ্যবান, আমার সপ্তপুরুষ সৌভাগ্যবান, আমার পিতৃপুরুষের বহু জন্মের কৃত তপস্যার ফল, আমার বহু জন্মের কৃত তপস্যার ফল যে ওই মাটি, ওই আশ্রম আমাকে অ্যাকসেপ্ট করেছিল অভাবনীয়ভাবে। আমি জানিও না কেন। দৈব কৃপা হয়তো এভাবেই আসে। আগের পর্বে যখন বলেছিলাম সেই রাত্রের সেই ভীষণ ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, সেই দিন হঠাৎ করে ওই অবস্থায় পড়ে চিনতে পারিনি, ভয়ই পেয়েছিলাম। কিন্তু আগের বারও বলেছিলাম এরা অভিশপ্ত প্রেত বা পিশাচ জনি নয়, এদেরকে শাস্তিতে ভগবতী বেঁধে রেখেছেন। ওই ভূমি এখনো ভগবতীর কৃপাধন্য। ওই ভূমিতে সপ্তশতী চণ্ডীর উদ্গীত রণিত হয়েছিল। সেই রণন এখনো শোনা যায়। যদিও শুনতে চান, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করতে চান,
একবার যান, জায়গাটা আছে এখনো, সেই মাটি এখনো জগদম্বিকার জয় উদ্ঘোষ করে চলেছে। এই শৃঙ্খলাটি আমাদের এখন চলবে। তার কারণ মেধস আশ্রমের গল্প একটা দুটো পর্বে তো বলবো না, আমি একটা দুটো পর্বে আমি শেষও করব না। তার কারণ আজকে যেটুকু আছি, অতি ক্ষুদ্র অস্তিত্ব, বাট ওই পাথরের গাত্রে একটি দিনহীন নাম গোত্রহীন একটি ফুল যেমন ফুটে থাকে, সেরকমই আছি, বাট আছি। আমার সেই থাকাটা প্রায় পুরোটাই শ্রী গুরুকৃপা আর মেধস আশ্রম। তাই এত সহজে তো এই গল্পটা শেষ হবে না। প্রত্যেকটা পর্বে একটা করে নতুন নতুন ঘটনা আসবে। 3 বছর, দীর্ঘ 3টে বছর ওই মেধস আশ্রম আমাকে পুষ্ট করেছে, সঞ্জীবিত করেছে, সেইটা তৈরি করেছে যেটা আজকে এইটা। খুব বিশাল কিছু নয়। হ্যাঁ, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হতে হবে না আমাকে, কিন্তু ওই যে জীবন যুদ্ধে হেরে যাওয়া, জীবন যুদ্ধে দিনের পর দিন ঘষ্টাতে থাকা, প্রচুর স্ট্রাগল করা, হ্যাঁ স্ট্রাগল আছে, কষ্ট আছে, সব কিছুই আছে, বাট ওই যে আনন্দং ব্রহ্মেতি ব্যজানাৎ, সেটা শিখিয়ে দিয়েছে মেধস আশ্রম। প্রথম দিনেই শিখিয়ে দিয়েছে আনন্দ কি হয়। প্রচুর জায়গা থেকে আমরাও রিজেকশন পেয়েছি, কিন্তু ওই যে বললাম, আমার পূর্বপুরুষের বহু স্বীকৃতি আর আমার গুরু মহারাজের, গুরু পরম্পরার, আমাদের ক্রমের যে আচার্যরা আছেন, তাদের করুণাঘন আশীর্বাদ, আনন্দ তো দিয়ে গেছেন, শিখিয়ে গেছেন যে আনন্দ অভ্যাস কি করে করতে হয়। আজকের মতো পর্বটা এখানেই সম্পূর্ণ করছি। সংযুক্ত থাকুন। আর আমাদের দেবী ভাগবতমের সিরিজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। যারা এখনো মেম্বারশিপ নেননি, টেক দ্য মেম্বারশিপ। মেম্বারশিপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্টে কানেক্টেড অ্যান্ড স্টে উইথ আস। নমো নারায়ণ।